বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৬০টা গ্রামে দাঁড়িয়ে আছে এক বিশাল ও রহস্যময় বৃক্ষ, যার বয়স ৪ শতকেরও বেশি। কিন্তু এটি শুধু একটি গাছ নয়, বরং এক জীবন্ত ইতিহাসের সাক্ষী। আজকের ভিডিওতে আমরা জানব এই অমর বটবৃক্ষ কে রোপণ করেছিলেন, কেন এই গাছের ডালাপালা ছেঁড়া কঠিন মনে হয়, কেনই বা দম্পতি বটগাছ বলা হয় এই গাছকে, আর সত্যি কি রাধাকৃষ্ণের দেখা পাওয়া যায় এই গাছের আশেপাশে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটাই সেই রহস্যময় ৬০টার দম্পতি বটগাছ, যার নাম শুনে অনেকে ভেবে বসেন এখানে বুঝি ৬০টি বটগাছ একত্রে দাঁড়িয়ে আছে। কিন্তু না, ৬০টা আসলে একটি গ্রামের নাম, আর এই গ্রামের বুকে জন্ম নিয়েছিল এক অনন্য গল্প। বহু বছর আগে দেবাশিস বংশের এক স্থানীয় ব্যক্তি মহিন ব্যাপারী নামের এক লোক এই বটগাছটি নিজ হাতে রোপণ করেছিলেন। তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই হয়তো এই গাছকে তিনি নিজের কল্পনার উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেন এই গাছের ডালে পাতায় একদিন বংশের নাম বেঁচে থাকে। গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে, আর তখনই ঘটেছিল এক অভিনব ঘটনা। স্থানীয়রা ডাকডোল পিটিয়ে উৎসব করে এই বটগাছের সঙ্গে এক পাকুর গাছের বিবাহ দেয়। লোককথা বলে বটগাছটি ছিল নারী আর পাকুর গাছ ছিল পুরুষ। এই ব্যতিক্রমী বন্ধনের পর থেকেই গাছ দুটি হয়ে ওঠে এক আত্মা, এক দেহ, আর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে নাম দম্পতি বটগাছ। এই গাছটাকে নাকি বলা হয় যে দম্পতি বটগাছ, মানে জামাই বউ বটগাছ। এখানে নাকি দুইটা গাছ আছে, একটা হচ্ছে পাকুর গাছ এবং একটা হচ্ছে বটগাছ। মানে এই সম্পর্কে মানে ঘটনা কতটা সত্য? এটা সত্য, মানে আমরা দেখি না আর কি, পূর্ব অবশ্য বলছে আর কি। জি। সেটা মনে করেন এই গাছ বিয়া পড়াইছে এবং আমার হিন্দু সমাজে যা যা লাগে স্বর্ণ টর্ণ দিয়ে খরচ করে উনি এই গাছটা রোপণ করছে। মানে এই গাছটা কি মানে স্বর্ণ টর্ণ দিয়ে বিয়ে পড়েছিল? বিয়ে পড়েছে। এটা কি অরিজিনাল সত্য কথা? এটা সত্য কথা। এটা আপনাকে কে বলছে এরকম? এটা মনে করো আমাকে আগের যে পূর্বপুরুষ আগলা মানুষ তারাই বলছে আর কি। তারা বলছে না? হ্যাঁ, এবং যাগো গাছ লাগাইছে তারাও বলছে, তাগো বংশ তো হনো আছে আর কি কিছুটা, তারাও বলছে আর কি যে বিয়ে পড়িয়ে গাছটা রোপণ করছে। আপনার এই গাছটা কে লাগাইছিল, তার নামটা যে বলতেন? মহেন ব্যাপারী। তিনি কি এই গ্রামে থাকতেন? এই গ্রামেরই। তার বংশধররা কি আজও বেঁচে আছে? শরীকে আছে, কিন্তু তার পুত্র ছিল না। পুত্র হিসেবে এটা বরণ করছিল তো। উনি একটা মেয়ে ছিল, মেয়ের ঘরে নাতিরা আছে। এই গাছটা তিনি কেন রোপণ করেছিলেন? উনি ওই মনে করেন পুত্র ছিল না দিকে, উনি এই জায়গাটার মধ্যে এই পুত্র হিসাবে এই জায়গাটা বরণ করে উনি এটা করছিল। তার ওই হলো মেয়ে, একটা মেয়ে মনে করো নাতিপুতিরা ওয়ারিসে। ওখানে প্রায় ৫ বিঘা জমির উপর ছড়িয়ে থাকা এই মহাকায় বটবৃক্ষ যেন প্রকৃতির এক পবিত্র মন্দির। তার শাখা পোশাক প্রতিদিনই বিস্তৃত হচ্ছে, ছড়িয়ে পড়ছে পাশের আবাদি জমিতে। মনে হয় এই গাছ এক জীবন্ত প্রাণের মতো, যার শ্বাস প্রশ্বাস দিয়ে পুরো এলাকা যেন জীবন্ত হয়ে উঠেছে। স্থানীয়রা বিশ্বাস করে এই গাছ শুধুমাত্র একটি বৃক্ষ নয়, এটি এক শক্তিশালী আত্মার আবাসস্থল, একটা জীবন্ত দেবতা যার মধ্যে প্রাচীন শক্তি ও আশীর্বাদ সঞ্চিত। তাই কেউ এর ডালাপালা ছুঁতে সাহস পায় না, কারণ এতে হয়তো আধ্যাত্মিক শাস্তি আসতে পারে। আর যে গাছের যে ডালাপালাগুলো ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে মানুষের আবাদি জমিতে, তো যাদের জমিতে এই ডালপালা ছড়ায় তারা কি ডালপালা কাটে না কেন? না, তারা কাটে না। কেন কাটে না? তারা কাটে না, তারা অনেক আগেই তো। এর জন্য এই পূর্বপুরুষের গাছটা দিকে না কেউ ওই সবাই জায়গা দেওয়ার জন্য এখানে প্রস্তুত আছে। মানে সবাই কেউ বেজান না? কেউ বেজান না। যদি ও ক্ষেত্রে যায় তাও দিয়ে দিবে, ও ক্ষেত্রে যাবে না সে তাও দিয়ে দিবে। এই রহস্যময় বটবৃক্ষের ঠিক উত্তর পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কিন্তু অতল শক্তিতে পূর্ণকালী মন্দির। মন্দিরটি আকারে হয়তো খুব সাধারণ, কিন্তু বিশ্বাস আর ভক্তির দিক থেকে এটি এলাকার মানুষের হৃদয়ের কেন্দ্রস্থল। বছরের বিভিন্ন সময় এখানে হয় পূজা অর্চনা, ধূপ দ্বীপ আরাধনা, আর তখন পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে এক পবিত্র প্রশান্তি, যেন বাতাসেও ভেসে বেড়ায় মন্ত্র উচ্চারণের গভীর ধ্বনি। এ যেন কেবল এক স্থান নয়, বরং আত্মার এক নীরব আশ্রয়, যেখানে দুঃখও এসে কিছুটা প্রশান্ত হয়ে যায়। এখানে যে কালী মন্দিরটা দেখতে পেলাম, এই কালী মন্দিরটা কি যে ব্যক্তি গাছ রোপণ করছিল তিনি দিছিল নাকি অন্য কেউ রোপণ করছিল? গ্রামের সবাই এটা মিলাই এই মন্দিরটা হয়েছে না? এটা কি আপনার সে কালী মন্দির? এটা হ্যাঁ, এটা মন্দির। এই মন্দিরে মানে পূজা কবে করেন? এটা হলো আগুন মাসের শেষ মঙ্গলবার কি শনিবার। মানে আগুন মাসের শেষে হয়, শনিবার পড়লে শনিবার না মঙ্গলবার। তো এখানে মূলত কি ধরনের পূজা করেন? এটা এখানে কালী পূজাই হয়। শুধুমাত্র কালী পূজা হয় না? এই যে টাকা পয়সা কেন নাকি এটা গ্রামের লোকে দেয় না?
কালী কালী মহাকালী তুমি চির কল্যাণকর, অমানিসায় নিশিকালে ফেরো তুমি ধরণীর উপর, কাল রাতে নিদ্রা নেই খুঁজো তুমি চামর পামর, হীন বস্ত্রে লুকে সে তরঙ্গ উত্তাল। অনেকে বিশ্বাস করেন এই বট গাছের ডালা, শিকড় বা সামান্য অংশেও রয়েছে অলৌকিক শক্তি। তাদের ধারণা তা যদি পোষা পশুকে খাওয়ানো হয় তবে পশু সুস্থ হয়ে ওঠে, রোগ দূর হয়। এই বিশ্বাস শুধু গুজব নয়, এটি গড়ে উঠেছে বহুদিনের লোককথা, অভিজ্ঞতা আর এক গভীর আধ্যাত্মিক শ্রদ্ধা থেকে। এই গাছ যেন এক নীরব চিকিৎসক যে শুধু দাঁড়িয়ে থেকে আশীর্বাদ বিলিয়ে যাচ্ছে। আপনি যে বট গাছের এই যে ছোট ছোট যে ডালপালাগুলো এখানে কেন কাটতেছেন? আমি গরুর খাওয়াবো। মানে গরুর খাদ্য খাওয়াবেন? না না, গরুর একটা অসুখ হয়েছে তো তাই। মানে গরুর অসুখ হয়েছে আর বট গাছের ডালপালা কাটবেন, এর ব্যাখ্যাটা কি? কারণটা কি? এটা খাওয়ালে গরুর রোগ হারবো এই জন্য। এটা আপনি কি বলছে যে এই বট গাছের ডালপালা কাটলে গরুর রোগ সারবে? আমার শ্বশুরে গেছিলাম তো, যেগুলো শিকড় খাওয়াই দিলে দেহ ভালো কথা ভালো হয়। আমরা যে বিষয়টা দেখতে পারলাম যে আমাদের এক কাকা, তিনি এই বট গাছের যে ছোট ছোট যে শিকড় বা ডালপালা যেগুলো বলে সেগুলো তিনি ছিঁড়তেছে এবং সেগুলো নাকি তার গরুকে খাওয়াবে। তার গরুর একটা সমস্যা হয়েছে, তার বিশ্বাস এই বট বৃক্ষের সেই চিকুন চিকুন ডালপালাগুলো খাওয়াইলে গরু সুস্থ হবে। তাহলে আপনার কি বিশ্বাস আসলেই হয় যে এই বট গাছের এই ডালপালা কাটলে ভালো? এরকম করতে পারে। আপনি কি মুসলিম না হিন্দু? আমি মুসলমান। মুসলমান। তো আপনার এই বট গাছ সম্বন্ধে আপনার কি কি জানা আছে যদি একটু বলতেন? জানা আমার মতে কি জানা, যতটুকু জানেন আমরা ওখানে দেখ মানেছি এইভাবেই। তো আপনি এটা কোন বিশ্বাস, কেন বিশ্বাস করলেন যে এটা কাজে লাগাবে? বিশ্বাস করলাম, অনেকজনে বলছে দেখি খাওয়াইয়া, মানে একজন বলছে তাই আপনি বিশ্বাস হয়ে গেল। হ্যাঁ। এই বট গাছটা আনুমানিক বয়স কত হইতে পারে? এটা আমি তো জন্ম আমারও তো 44-45 বছর বয়স মোটামুটি। আমরা ওই নই দেখ মানিছি এরকম। মানে আমার বাপ দাদা 14 আরো তো কয়েক পুস্তাক চলে গেছে, তারাও দেখছে না? তারাও দেখছে এরকম এইভাবে। এলাকাবাসীর বিশ্বাস এই গাছের নিচে এই ছায়ায় কখনো কখনো ধরা দেয় এক অলৌকিক দৃশ্য। অনেকেই নাকি নিজের চোখে দেখেছেন রাধা আর কৃষ্ণকে, কেউ সন্ধ্যার ছায়ায়, কেউ পূজার ভিড়ে, কেউ বা একা এক নির্জনে। গল্পগুলো শুধু গল্প নয়, প্রজন্ম পেরিয়ে বিশ্বাস হয়ে গেছে। তাই অনেকে তাদের পরবর্তী প্রজন্মকে বলে গেছেন এই গাছকে সম্মান করো, এটা শুধু গাছ নয়, এই চদ্দা এতটাই গভীর যে কেউ এর ডালাপালা কাটা তো দূরের কথা, একটা পাতা পর্যন্ত কেউ ছেড়ে না। তারা বিশ্বাস করেন এই গাছের গায়ে হাত তোলা মানে রাধাকৃষ্ণের উপর আঘাত করা, আর সেই পাপ কোনোদিন ক্ষমা হবে না। এই বট গাছের আমরা ধরি না, কোনো একটা পাতা ছিলাম না, কোনো কিছু করি না। কেন করেন না? পাতা ছিলেন না কেন? যে আমাকে দাদার কালীন ই করে গেছে, মানে বলে গেছে বলে গেছে দৌড়ো না, ছিড়ো না, ভেঙ্গো না। এই বট গাছটা আপনাদের কি কি উপকার আসে? এই পূজা দেই ধর্মে আমরা যেটা ডাকি সেটা হয়। বট গাছটাকে আপনারা কি বলে ডাকেন? হ্যাঁ, বট গাছটাকে বট গাছারে মনে করে তো পূজা দিয়ে আমরা মেন্ন করে চলি, মান্য করে চলেন না? হ্যাঁ, ফ্যামিলি সবাই মান্য করে চলে। সব এই বট গাছে কি কোনো ভূত জিন ভূত এগুলো ধরনের কিছু আছে নাকি? ওইটা না না ই নাই, ভালো জিনিস আছে। ভালো কি জিনিসটা আছে জানেন? এই যে শুনছি তো আমাকে দাদা কালীন কইছে রাধা কৃষ্ণ ই করে, এই গাছ দুইজনে যুগল মিলন ই করে, অনেকের চোখে পড়ে অনেকে দেখে না। এই গাছে কি মানে আপনাদের পূর্বপুরুষ যারা অনেকে বলছে যে রাধা কৃষ্ণ হ্যাঁ তাদের মাঝে মাঝে দেখা যায়, হ্যাঁ তারা দেখে, মানে তার কেউ না কেউ দেখছে যে দেখছে, এই গাছের অনেকের চোখে আশেপাশে পড়ছে, যে হ্যাঁ, রাধা কৃষ্ণ আছে। হ্যাঁ, অনেকেই বলছে যে আমরা জিনিসটা দেখছি, দেখি- এনি চলাফেরা করে রাধা কৃষ্ণ এই ভিতরে। বট বৃক্ষের আশেপাশে চলাফেরা করে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে এটা আপনি বিশ্বাস করেন যে তারা হ্যাঁ। দেখছে? হ্যাঁ তারা বিশ্বাস করে যে মেনে চলতে আছে। আপনি কার কাছে শুনছেন যেখানে রাধা আমার কৃষ্ণ? দাদাইরা, ঠাকমাইরা, বাপি, কাকা, জেঠারা সব, তাহলে আমরা ওখানে দেখিনি, তারা দেখছে, তারা মেনে চলে গেছে, তারা বইলা গেছে, আমরা ওইভাবে চলতে আসছি। চলে গেছেন না? হ্যাঁ, এই যে গাছের পাতা মাথাও ছিঁড়ো না, গাছের ভিতরে ডেল ডুলাইনো না, পূজা দিও, যে বছর আমরা পূজা দিই। এই গাছের দিকে ভালো করে তাকালে একটা জিনিস চোখে পড়ে, গোড়ালির চারপাশে জড়ানো লাল শালু কাপড়। এগুলো কেউ সাজানোর জন্য দেয়নি, এগুলো অনেকটা নীরব কৃতজ্ঞতা। স্থানীয় মানুষজন বিশ্বাস করে এই গাছের কাছে চাইলে মনের ইচ্ছা পূর্ণ হয়। কেউ অসুস্থ হলে, কেউ বিপদে পড়লে, কেউ খুব কিছু করে চাইলে এই গাছের ছায়ে দাঁড়িয়ে মানত করে। আর যখন সে চাওয়া পূর্ণ হয় তারা ফিরে আসে, সঙ্গে আনে এক টুকরো লাল শালু কাপড় আর চুপচাপ গাছের গোড়ালিতে পেঁচিয়ে দিয়ে চলে যায়। কারো কিছু বলার দরকার পড়ে না, এই কাপড়গুলো প্রতিটা একটা গল্প, একটা সমস্যা থেকে মুক্তি, একটা প্রার্থনার উত্তর। এভাবে গাছটা হয়ে উঠেছে শুধু একটা গাছ না, মানুষের বিশ্বাস, ভয়, কৃতজ্ঞতা
সবকিছুর একটা নির্ভরতার জায়গা। আমরা যে গাছের চারিদিকে দেখতে পারলাম যে লাল শালু কাপড়, এই কাপড় দেওয়ার উদ্দেশ্য বা কারণটা? এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, বহু দূর থেকে কাপড় দিছি। এই কাপড়টা কে দেয়? আপনারা দেন নাকি? না 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 না, তাহলে ইনি অনেক দূরের থেকে দেয়। এই সাভারের জি জি ইয়েতে, এই সাভার নামাবাজার থেকে একটা দিছে, আবার পরে একটা শাড়ি দেখেছে ঢাকার থেকে, এই যে মাঝখানে আবার ওই নতুনটা দিছে, এটা আমার গ্রামের একটা ছেলে দিছে। সেটা মনে করো তার মনস্কামনা পূর্ণ হয়েছে দিকেই। এই কাপড়টা কেন দেয়? এটা তার যে মনের একটা মানে মনে একটা আশা থাকে আশা যে থেকে আমি আশাটা পূর্ণ করে। যে এই মনের আশা পূর্ণ হলে এই জায়গায় একটা কাপড় দেবো। এই ওকে। কাপড় শুধুমাত্র হিন্দু ধর্মের লোকই দেয় নাকি মুসলিম বা অন্য- মুসলিমরা দেয়। মুসলিম লোক না? হ্যাঁ। একটা ছিল সাভার থেকে যেটা দিল না, জি জি ছিল তার একটা বিদেশ গেছিল তো, জি, জি। সেটা করছিল যে আমার ভাই যদি জি। বাংলাদেশে আসে তাহলে আমি এই বট গাছে শালু কাপড় পরিয়ে দিই। তার মনের আশা পূর্ণ হয়েছিল, এই জন্য তিনি দিয়েছিল না? হ্যাঁ। সময় গড়াতে গড়াতে বটবৃক্ষ হয়ে উঠেছে এক ধরনের বিনোদন কেন্দ্র, মানুষের কৌতূহল আর আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেক দূর দূরান্ত থেকে এই গাছের দৃশ্য দেখবার জন্যে, এই এলাকার পরিবেশ দেখার জন্যে দর্শনার্থীরা আসেন। আসলে তারা এই মন্দিরকে দেখে এবং বটের গাছ দেখে তারা মন থেকে অনেক সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হওয়ার ফলে দেখা গেছে এই মন্দিরের যে দান বাক্স, এখানে তারা দান করে। কিন্তু সব গল্পের মধ্যে থাকে কিছু দুঃখের ছায়া। সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেকে গাছের গায়ে খোদাই করে লেখে নিজের নাম, ঠিকানা কিংবা মনের মানুষের নাম। এই গাছের গা জোরে লেখা মানে প্রকৃতির শরীরে ক্ষত তৈরি করা। এটা শুধু গাছকে কষ্ট দেওয়া নয়, এটি এক জীবন্ত ইতিহাসকে অপমান করার শামিল। এই গাছ কেবল বিনোদনের বস্তু নয়, এটি আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার, আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি। এই গাছ ঘিরে শুধু বিশ্বাস আর পূজাই নয়, রয়ে গেছে কিছু অদ্ভুত অভিজ্ঞতা। বিভিন্ন সময়ে বিশেষ করে রাতের বেলা অনেকে দেখেছে অস্বাভাবিক কিছু, এক অদ্ভুত নীরবতা, বাতাসে হঠাৎ কেমন গা শিউরে ওঠা ঠান্ডা, আর কখনো কখনো ছায়ার মতো কিছু নড়াচড়া। কেউ কেউ বলেন গভীর রাতে তারা দেখেছেন গাছের নিচে কেউ বা কারা যেন ঘুরে বেড়াচ্ছে। কারো চোখে পড়েছে সন্ন্যাসীর মতো মানুষ, ধুতি পরা, দোলুমাখা গা, কেউ কেউ নাকি নাচতেও দেখেছে তাদের। এসব কেউ প্রমাণ করতে পারেনি, কিন্তু জায়গাটা নিয়ে লোকজনের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে আজব সব গল্প। কেউ ভয় পায়, কেউ বিশ্বাস করে, আর কেউ এড়িয়ে চলে। কিন্তু কেউই এই গাছটিকে সাধারণ কোনো গাছ ভাবে না। এটা যেন নিজের মতো করে জেগে থাকা এক জায়গা, দিনে পবিত্র আর রাতে রহস্যময়। এখানে কি কোনো ভৌতিক কোনো ঘটনা আছে কিনা আপনার জানার মতে? রাতের বেলা বা রাতের দিনের বেলা বেলা আমরা এটা কেউ কোনো বলতে ভয় পারি পাইছে? না, কিন্তু একটু ভয় কিছু কিছু পাইছে। কেন পাইছে? এবং কেন পাইছে মনে করেন কিছু দিন না, বেশি না, 3 বছর হইলো যে জি, জি। পুকুরটা কাটতে, যে ওই পুকুরটা কাটতে জি জি বেকুয়ালা সন্ধ্যার টাইমে মনে করেন মেলা করছে। হুম। এই 9টার দিকে জি জি মাটিটা ফালিয়ে আসতে হুম। আসতে কালে ও দেখি একটা সন্ন্যাসী নাচতেছে। সন্ন্যাসী নাচতেছে মানে গাছের তলে? না, ওই যে কালিয়ার সামনে। ও, তারপরে? ও করছে কি হরণ বাজাইছে যাইতে, জি জি হরণ বাজাইছে না, তখনই এটা আবার না হ্যাঁ। পরে ডর দেখাইছে গলা কাটারটা, বুঝছেন? ডর দেখে ও কেড়ে চিক্কিরে পড়ে গেছে, শিক্ষিত বলেছিল। পড়ে গেছে। পরে গিয়া তাড়াতাড়ি গাড়ি নিয়ে গিয়া ওই খাদে গিয়া তারপর কয়েছে আমার এই মাইরা ফেলাইলে আমি আর বর্তলা পেলাম না। তুমি কি বেঁচে আছে এখনো? এখন আসছে বেঁচে। আমি শুনছিলাম যে কোন একটা গাছ নাকি কোন ডালের মধ্যে বাইজা পড়ছিল। এটা অনেক আগে। ওই ঘটনা যদি একটু বলতেন। ওটা হলো মনে করেন একটা টাক, হাইটের কথা বলি। ওই টাক মনে করেন যাইতেছিল, জি জি টাকটা ওইখান থেকে তো এত সড়ক ছিল না সময়, জি। অনেক আগের কথা। জি জি তখন ওই টাকটা কোনোভাবে যাইতে পারে না, জি জি তো অনেক আমাকে এখানে আবার একটা কপি গানেরই আসার, জি। হিন্দু ধর্মের সরস্বতী বুঝেন না, কপি গানেরই আসার। পরে হেসে ওই টাক যাইতে পারে না, কি করব, টাক এই অনেক মাইসের হাজার টাকা আনলো কোনোভাবে না, তো কারেন্ট ছিল না। জি পরে এসে একজনে বললো কি যে এখানে ডালোয়া মানুষ করে, ডালা মানুষ বলতে বললাম। মানে বাতাসা দেয় যে হুনুর দেয়, হ্যাঁ ডালা মানুষ করেন। তারপরে ড্রাইভারে নেন না, গলায় কাপড় নিয়ে কালীঘরে কইলো যে আমি 1 কেজি বাতাসা দিব। দেব। তারপরে গিয়া উনি গাড়িতে এলো গিয়া, তো এই ঘটনা কি সম্পূর্ণ সত্য? এটা সত্য, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলাম, আপনাকে দেখা না? হয়তো দেখা, এটা আমরা দেখছি। আর কি কি জানেন এই বড় বিষয় সম্বন্ধে? আর কি আর কোনো জানা আছে আপনার? নাম তো জানা নেই না। মনে করেন এই যে গত বছরে, এই বছর আসেনি, গতবার আগেবার আসছিল গাজীপুর থেকে জি একটা লোক এইখানে দিবে, কি দিবে? এই ডালা মানুষ করছে। ডালা মানুষকে তার স্বপ্ন দেখাইছে যে ওইখানে দিলে সে তো তখন আমরা ওই করলাম,
জিজ্ঞেস করা পারি না যে কি ঘটনাটা ঘটছে। এই ঘটনার জন্য আমরা খুব প্রস্তুতি। 5টা মেনু গেছে সাথে, 5টা মেনু কাটছে। তারপরে আমরা হাসে কি করলাম, একটা মহিলার ফাঁকে ডাক দিয়ে নিয়ে বললাম কি যে আপনি কি ঘটনা হয়েছে কোন একটা বাচ্চা প্রস্রাব করছিল এই গাছের মধ্যে, গাছের। পরে সেই বাচ্চাটা ছাড়ে নাই, ছাড় নাই বলতে তারও ছাড়ে নাই। তার উপর ফিরে স্বপ্নে দেখাইছে যে আমার উনি নিয়ে যদি ডালা ই করে দেয়, মানে যা যা লাগে ফল ফলানি যা যা লাগে সব নিয়ে আসছে, কেউ প্রবাস থেকে গেছে। পরে আসে ওই আমরা আবার বেশি করে জানতে পারলাম কি যে আমাকে তো ঢাকি আইতে সন্ধ্যাকালে পুজো হইব, 6টার সময় 7টার সময় 8টার সময় পুজো হয়, ঢাকি আইব সন্ধ্যার সময়। আর কয় কি না আমার যে ঢাক বাজিয়ে সেটা দিবার কইছে মানুষের। পরে মাংস দিছিল, পরে ঢাক বাজিয়ে তারপরে আমরা 3টার সময় করলাম, ফোন করলাম, ঢাকি আইলো। তারপরে ধর্ম, বিশ্বাস আর প্রকৃতির এই মেলবন্ধন আমাদের শিকড়ের কথা জানিয়ে দেয়। গাছও ভালোবাসে, আর সময়ের সাথে তাদের ভালোবাসা হয়ে ওঠে এক একটা জীবন্ত ইতিহাস। এই গাছ শুধু মাটি থেকে জন্মায়নি, এ জন্ম নিয়েছে এক জনপদের ইতিহাসের বুক থেকে। এই গ্রামের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে শত বছরের স্মৃতি, আস্থার অহংকার হয়ে। চারপাশের মাঠ, মানুষের বাড়ি, কাঁচা পথ, সবকিছুর মাঝখানে এই গাছ যেন এক নীরব পাহারাদার। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু বদলায়নি এই গাছের ছায়া। গাছটা এখন আর শুধু একটা গাছ নয়, এটা একটা গ্রামের চিহ্ন, একটা পরিচয় যা বলে আমরা ছিলাম, আছি এবং থাকব। যেমন এই বট গাছ আছে জন্ম থেকে আজ পর্যন্ত নীরব, স্থির, অথচ জীবন্ত। সময়ের ভেতর দিয়ে পথ চলাই গাছই প্রমাণ করে যে প্রকৃত শক্তি শোরগোল করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, ছায়া দেয়, আগলে রাখে, আর ইতিহাস হয়ে যায়।